নমস্কার ভিউয়ার্স, তোমরা হচ্ছে রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর বাংলা ব্যাকরণ নিয়ে। তো আজকে আমরা প্রধানত আলোচনা করব সমাস নিয়ে। ঠিক আছে? সমাস। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে আমরা এই সমাসের ক্লাসটা শুরু করে দেই। শুধু ক্লাস 10 নয়, তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য খাটতেছো, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা ব খুবই উপযোগী একটা ক্লাস হবে। তোমরা যদি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো। ঠিক আছে? প্রাইমারি টেট। তো যে পরীক্ষাগুলাতে বাংলা ব্যাকরণ আছে সেই পরীক্ষাগুলোর জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি একটা দেরি না করে ভিডিওটা শুরু সমাসের করে দেই। ২ টা পথ, একটা পুরু পথ, একটা পর পথ। আমি যদি এখানে দেই যে মধু পান করে যে মাছি, সেটাকে যদি সমাস করি তাহলে কি হবে কত? মৌ মাছি। এখানে দেখো মৌ একটা পথ, মাছি একটা পথ। এটাকে বলবো আমরা পূর্ব পথ, এটাকে বলবো আমরা পর পথ। এটার আরেকটা নাম আছে উত্তর পথ। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি। এরপরে দেখো এই যে এটা সম্পূর্ণটা যে আছে সেটাকে আমরা কি বলবো? এই সম্পূর্ণটা হচ্ছে এটাকে বলবো আমরা ব্যাস বাক্য। কি বলবো? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম আছে সমাস বাক্য। আর এটার নাম কি? এটা হচ্ছে সমস্ত পথ, বা এটার আরেক নাম আছে কি কত? সমাসবদ্ধ, সমস্ত পথ বা সমাসবদ্ধ পথ। তো এতটুকু তোমরা খুব সুন্দর করে বুঝে গেছো। ঠিক আছে? আর আমাদের এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই ব্যাস বাক্যটা দেওয়া থাকবে। আমাকে সমাসের নাম ও সমাসটা করতে বলা হইতে পারে। আর তোমরা ক্লাস 10 এ, ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 7 এ যাদের সমাস আছে তোমরা কি দেখবো? যে তোমাদের এই ব্যাস বাক্য সহ সমাসটার নাম নির্ণয় করতে বলবে। যেটা দেওয়া আছে এটার মৌমাছি দেওয়া আছে, এটার ব্যাস বাক্য সহ এটা কোন সমাস তা বলতে হবে। ঠিক আছে? এরকম করে থাকবে। তো আমরা বুঝে গেলাম। তো এরপরে দেখো সমাসের কিছু ভাগ আছে। সমাস প্রধানত আমাদের পরীক্ষায় যেগুলো আসে আমরা 9 থেকে 10টা সমাস করব, তাহলেই আমাদের সমাসের ক্লাসটা পূর্ণ হবে। তো দেখো আমি এক এক করে 10টা সমাস বা 9টা সমাস তোমাদের আলোচনা করে দেব। প্রথমে 1 নাম্বার সমাসে আমরা দ্বিগু সমাস। আমরা প্রথমে জানবো দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা কি? তো এখানে দেখো আমি শর্টকাট প্রসেস বলে দিচ্ছি এটা চেনার। 1 নাম্বার হচ্ছে এখানে সংখ্যাবাচক শব্দ থাকবে। ঠিক আছে? আর ২ নাম্বারটা কি? ব্যাস বাক্যের শেষে সমাহার বা সমষ্টি শব্দটি থাকবে। এখানে সংখ্যাবাচক শব্দ থাকবে, এ থেকেই চেনা যাবে। আর যখন ব্যাস বাক্য নির্ণয় করবে সেই ব্যাস বাক্যের শেষে সমাহার বা সমষ্টি কথাটা থাকতে হবে। তো 1 নম্বর উদাহরণ যদি আমি দেখি, সপ্ত সিন্ধু। এটা সমস্ত পদ। এটা থেকে যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে কি হবে কত? এই সপ্ত মানে কি? ৭, এই ৭টি
সিন্ধুর সমাহার। বুঝতে পারছি? এরকম যদি ২ নাম্বার আমি লিখি, নবরত্ন, এটার তাহলে ব্যাস বাক্য কি হবে? নব মানে কয়টি? ৯? ৯ টি রত্নের সমাহার। কত সোজা, কত ইজি। এরকম করে তোমরা করো দেখি। পঞ্চদ্বীপ এর ব্যাস বাক্য নির্ণয় করে কমেন্টে জানাও। তারপর আরো দেই। ত্রিবেণী এর ব্যাস বাক্য নির্ণয় করে জানাও। ঠিক আছে? তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার করে দাও। তাহলেই আমার কাছে মনে হবে যে না আমি তোমাদের বোঝাইতে পেরেছি। ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো আশা করি এই যতটুকু বোঝালাম তোমাদের ক্লিয়ার হয়েছে যে যদি এরকম সংখ্যাবাচক কিছু শব্দ থাকে সেই শব্দগুলো আমাদের যাবে দ্বিগু সমাসে। তার ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করতে হবে? যে ব্যাস বাক্যের শেষে সমষ্টি বা সমাহার কথাটা থাকতে হবে। ঠিক আছে? এরপরে দেখো এটা মুছে দিচ্ছি, হ্যাঁ? তোমরা কিন্তু এই ২ টা বাড়ির জন্য থাকলো এই ২ টা কমেন্টে আমাকে জানাবা। হুম? মুছে দিলাম। ২ নাম্বার সমাস। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। এটা চেনার উপায়টা কি কত? এখানে পূর্বপদ ও পরপদের সমান গুরুত্ব থাকবে। পূর্বপদ ও পরপদ যা থাকবে সেটার সমান গুরুত্ব থাকবে। আর এটার ব্যাস বাক্য কিভাবে হবে কত দেখি? যেখানে পূর্বপদ ও পরপদের মাঝে, ঠিক আছে, হাইফেন বা ড্যাশ চিহ্ন থাকবে। ঠিক আছে? ২ টা পদের মাঝখানে এই চিহ্নটা থাকবে। তাইলেই হবে আমাদের দ্বন্দ্ব সমাস। যখন আমরা ব্যাস বাক্য করব, হ্যাঁ? ব্যাস বাক্য করার সময় পূর্বপদ আর পরপদ, পূর্ব ও পরপদ ও আর এবং দ্বারা যুক্ত হবে। তাহলে এখানে যদি আমি দেই ১ নাম্বার উদাহরণ, বাবা মা। তাহলে সেটার ব্যাস বাক্য বাবা ও মা। কি সমাস? দ্বন্দ্ব সমাস। কিভাবে দ্বন্দ্ব সমাস? যখন বাবারও যেটা গুরুত্ব আছে মারও সেটাই গুরুত্ব আছে। এখানে যদি দেই ২ নাম্বার, আকাশ বাতাস। আকাশ বাতাস। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? আকাশ ও বাতাস। ৩ নাম্বার, দেশ বিদেশ। তাহলে কি হবে কত? দেশ ও বিদেশ। ৪ নাম্বার যদি দেই, খাতা কলম। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? খাতা ও কলম।
তো দেখো এখানে প্রত্যেকটাতে দুইটা পদেই কিন্তু সমান গুরুত্ব পাচ্ছে, কোনোটা বেশি বা কম নয়। ঠিক আছে, একটা ছাড়া আরেকটা অপূর্ণ। এরকম শব্দ যদি থাকে তাহলে সেখানে আমরা লিখবো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, কিন্তু আমাদের এই দ্বন্দ্ব সমাস দুই প্রকার। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি। এবার দ্বন্দ্ব সমাসের প্রকারভেদটা আমি একটু বলি। সমাসের আবার দুটি ভাগ। এক নাম্বার ভাগ হচ্ছে অলোক দ্বন্দ্ব। এই অলোক দ্বন্দ্ব কাকে বলবো আমরা? যে সমাসে বিভক্তি যুক্ত হয় তাকে অলোক দ্বন্দ্ব বলে। উদাহরণ যদি দেখে নাও তোমরা, তাহলে কি হবে কত? এখানে আমি এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো। দেশে বিদেশে। ঠিক আছে, কিন্তু এখানে যদি তোমরা বিভক্তিটা বুঝতে না পারো তাহলে কিন্তু কিছু করার নেই। আমার বিভক্তির ক্লাস দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে বিভক্তির ক্লাসটা দেখে আসো। ঠিক আছে, এখানে দেখো এই যে বিভক্তি আছে একার, এখানেও বিভক্তি আছে একার, তাহলে এটার কি হবে কত? দেশে ও বিদেশে। ঠিক আছে, 2 নাম্বার আকাশে বাতাসে। এটার বিভক্তি কি হবে? আকাশে ও বাতাসে। এরকম ভাবে বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্বটা আবার কি জিনিস? যে যে সমাসে বা যে দ্বন্দ্ব সমাসে, ঠিক আছে, যে দ্বন্দ্ব সমাসে কি হবে? বিভক্তি যুক্ত হবে না, তার মানে বিভক্তি থাকবে না, তাকে আমরা সাধারণ দ্বন্দ্ব বলতে পারি। তাকে সাধারণ। ভাই বোন, তাহলে এখানে হবে ভাই ও বোন। তারপর প্রথমের উদাহরণগুলা, ঠিক আছে, আহ বই খাতা, বই ও খাতা। এই প্রত্যেকগুলা দেখো, প্রত্যেকটাতেই কিন্তু পূর্বপদ ও পরপদের সমান গুরুত্ব পাচ্ছে, যে কারণেই আমরা সেটাকে দ্বন্দ্ব বলবো, যে দুইটা পদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই দ্বন্দ্ব সমাসটা আমি ভালো করে বোঝাতে পারছি। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। আর বন্ধুদের কাছে শেয়ার করো, নিজেও শেখো এবং অপরকেও শিখতে সাহায্য। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।